হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এনটি বাংলার পক্ষ থেকে আমি দীপচন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় বল নিয়ে। আজ আমরা বল সম্পর্কে বিস্তারিত জানব। বলের সংজ্ঞা, বলের প্রকারভেদ, জড়তা এবং বিভিন্ন ধরনের বল সম্পর্কে আমরা বিস্তারিত জানব। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এই অধ্যায়ে আমার প্রথম ক্লাস। চলো যাই, এখন আমাদের ক্লাসে যাই আমরা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় বল বা ফোর্স নিয়ে। এই যে বল বা ফোর্স তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এই বল বা ফোর্স কি সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তবে বল বা ফোর্স জানার আগে আমাদের কিছু তথ্য জানা প্রয়োজন। প্রথমে আমরা নিউটনের গতিসূত্রগুলি জানব, অর্থাৎ নিউটনের সূত্রগুলি আমরা জানব। নিউটনের সূত্রতে তোমরা জানো 1687 সালে স্যার আইজাক নিউটন তার অমর গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইটিতে তিনি ভর, গতি এবং বলের মধ্যে সম্পর্ক করে 3টি সূত্র প্রদান করেন। এই 3টি সূত্র নিউটনের গতিসূত্র নামে পরিচিত। এই সূত্র 3টি প্রথমে আমরা আলোচনা করে নেব। তাহলে তোমরা দেখো যে নিউটনের সূত্র 1687 সালে স্যার আইজাক নিউটন তার অমর গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে বস্তুর ভর, গতি বা বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রকাশ করেন। এই 3টি সূত্র নিউটনের গতি বিষয়ক সূত্র নামে পরিচিত। তাহলে তোমরা বুঝতে পারতেছ যে নিউটনকে কেন স্যার বলা হলো। কারণ অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করবে তোমাদেরকে যে নিউটনের পুরো নাম কি, তখন তোমরা বলবে স্যার আইজাক নিউটন। নাইট উপাধি পাওয়ার জন্য ওনাকে স্যার হিসেবে আখ্যায়িত করা হয়। আবার তিনি সূত্রগুলো কত সালে দিয়েছেন তোমরা জানলে 1687 সালে। কোন গ্রন্থে এটা আলোচিত হচ্ছে? তার অমর গ্রন্থ, তার বিখ্যাত গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে। এই সম্পর্কে তোমরা জানলে। তাহলে আমরা এখন তার সূত্র 3টি জানি। দেখো একটু, নিউটনের প্রথম সূত্র, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তুর সমবেগে চলতে থাকবে। বুঝতেই পারছো, বেগ যেহেতু ভেক্টর, তাই সমবেগে চলতে হলে দিক পরিবর্তন করতে পারবে না, সোজা সরল রেখায় সমান গতিতে যেতে হবে। তাহলে তোমরা নিউটনের প্রথম সূত্রটি জানলে। কি বলা হলো? যে বল প্রয়োগ না করলে, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতেই থাকবে। উদাহরণস্বরূপ, যদি টেবিলের উপরে একটা বই রাখা হয়, এই বইটিকে যদি আমরা বাহির থেকে কোনো রকম বল প্রয়োগ না করি, তাহলে বইটা চিরদিনও কি থাকবে? স্থির থাকবে। আবার গতিশীল কোনো বস্তু যদি চলতে থাকে, তাহলে বস্তুটাকে যদি আমরা বাহির থেকে কোনো বল প্রয়োগ না করি, তাহলে বস্তুটা সরল পথে সমদ্রুতিতে চলতেই থাকবে। হ্যাঁ, তোমরা মনে করতে পারো যে গাড়ি বা অন্যান্য বস্তু চলতে চলতে থেমে যায় কেন? কারণ এখানে একটি ঘর্ষণ বল কাজ করে, হয় বায়ুর মাধ্যমে ঘর্ষণ হয়, নাহলে ভূমির সাথে ঘর্ষণ হয়, এই জন্য থেমে যায়। আশা করি তোমরা নিউটনের প্রথম সূত্রটি বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় সূত্রটি দেখো। নিউটনের দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। তাহলে তোমরা নিউটনের দ্বিতীয় সূত্রটি শুনলে বা দেখলে, দেখো দ্বিতীয় সূত্রটিতে আমরা কি দেখলাম? যে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর উপর, মানে কি, বস্তুর উপর প্রযুক্ত বল, অর্থাৎ যে পরিমাণ বল প্রয়োগ করা হবে তার সমানুপাতিক। সমানুপাতিক কথাটির অর্থ হচ্ছে বল বৃদ্ধি করলে ভরবেগের পরিবর্তনের হারটাও কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে বুঝতে পারলে আরেকটি কথা, যে কি হবে? বল যেদিকে ক্রিয়া করা হবে বস্তুর ভরবেগেরও পরিবর্তন সেদিকে ঘটবে। অর্থাৎ আমার কলমের দিকে তাকাও তোমরা, এই যে কলমটা আছে, আমি কলমটাকে এই দিকে ধাক্কা দিলাম, বলটা আমি এই দিকে দিলাম, তার কলমটা কি হলো? বল যেদিকে প্রয়োগ করা হলো বস্তুর ভরবেগের পরিবর্তনটা আমাদের সেই দিকেই
হলো। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদিও এগুলি নিয়ে পরবর্তীতে আরো আমি অনেক তোমাদের সাথে আলোচনা করব। তাহলে তোমরা তৃতীয় সূত্রটি দেখো, নিউটনের তৃতীয় সূত্র। যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। তাহলে তোমরা নিউটনের তৃতীয় সূত্রটি দেখলে, তৃতীয় সূত্রটিতে আসলে মূল কথা আছে ওখানে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কারণ দেখো, আমাদের এই যে কলমটা তোমরা দেখতে পাচ্ছ, এই কলমে যদি আমি আঘাত করি, কলমটাই কিন্তু আমাক সমানভাবে কি করতেছে, আঘাত করতেছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। দেখো, আমরা যদি যখন আমরা হাঁটি, তৃতীয় সূত্রের প্রয়োগের একটা দেখে কথা শোনাই তোমাদেরকে, পরের কথা, এটা পরে আলোচনা করবো। আবারও প্রথমেই দেখো, সেটা হচ্ছে আমরা যখন হাঁটি তখন আমরা মাটিতে যে চাপ সৃষ্টি করি, মাটিও আমাদেরকে ধাক্কা দেয়, সেজন্য আমরা সামনে এগোতে থাকি। বা গাড়ি যখন চলে, গাড়ি ঘর্ষণ দিয়ে যখন মাটিকে ধাক্কা দেয়, যে পরিমাণ বল দ্বারা গাড়িকে ভূমিতে ধাক্কা দেয়, ভূমিও তাকে সেই পরিমাণ ধাক্কা দেয়। তোমরা সেটি নৌকাতে অবশ্যই ফলো করছো, যে যদি তুমি নৌকার বাইরে চাপ দাও, তাহলে নৌকার বাইরে যদি কোথাও চাপ দাও, তাহলে নৌকাটা কি হয়, পানির ভিতর সরে যায়। এই যে নৌকাতে লাফ দিলে নৌকাও সরে যায়। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এইগুলি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ। এবং আরো আছে, যেমন রকেট চলে নিউটনের তৃতীয় সূত্রের উপর নির্ভর করে। তো এইগুলি নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সাথে আরো আলোচনা করব। এখন আমি জড়তা নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করব। তোমরা দেখো, জড়তাটা কি? বস্তুর যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। কোন বস্তুর জড়তা এর ভরের উপর নির্ভর করে। অর্থাৎ ভর হচ্ছে জড়তার পরিমাপ। জড়তা দুই প্রকার, স্থিতি জড়তা ও গতি জড়তা। তাহলে তোমরা জড়তা সূত্রটি দেখলে, আমি এখন ব্যাখ্যা দিচ্ছি, শুনো। জড়তা কাকে বলে? যে বস্তু যেমন আছে তেমন থাকার ধর্মটা বা প্রবণতাটাই হচ্ছে তার জড়তা। যেমন একটি বস্তু স্থির অবস্থায় আছে, যেমন তোমার বইটাই বা ব্যাগটাই টেবিলের উপর রেখেছো, ওখানে ওই অবস্থায় আছে। এই যে থেমে আছে, থেমে থাকার প্রবণতাটাই হচ্ছে তার জড়তা। আবার কোনো বস্তু যদি চলতেছে, চলতে থাকাটাই তার জড়তা। সেজন্য জড়তাকে আমরা কয় ভাগে ভাগ করি? সেই দুই ভাগে। একটা হলো স্থিতি জড়তা, একটা হলো গতি জড়তা। তাহলে জড়তাটা তোমরা বুঝলে, যে বস্তু যেমন আছে সব তেমন থাকা প্রবণতাটাই হচ্ছে তার জড়তা। জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তা, একটা গতি জড়তা। স্থিতি জড়তা কাকে বলে? যে বস্তু স্থির থাকা, চিরকাল স্থির থাকার যে প্রবণতা, কোন স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাটাই হচ্ছে তার স্থিতি জড়তা। আর গতিশীল অবস্থায় থাকায় কোন বস্তুর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতাটা, সেটাই হলো তার গতি জড়তা। তাহলে আমরা কি জানলাম? যে জড়তা দুই প্রকার, স্থিতি জড়তা, একটি গতি জড়তা। তাহলে এই যে স্থিতি জড়তা, সেই স্থিতি জড়তা সম্পর্কে তোমরা দেখো সংজ্ঞাটা। স্থিতি জড়তা, স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে স্থিতি জড়তা বলে। উদাহরণ হিসেবে এখানে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছনের দিকে হেলে পড়েন, এটা হলো একটা স্থিতি জড়তার উদাহরণ। তাহলে তোমরা স্থিতি জড়তার সংজ্ঞাটি দেখলে আমরা কি বুঝলাম? যে স্থিতিশীল বস্তুর চিরকালই স্থির থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা, তাকে বলা হচ্ছে স্থিতি জড়তা। উদাহরণ হিসেবে আমরা কি দেখলাম? যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছন দিকে ঝুঁকে পড়েন কেন? এটা প্রশ্ন আকারে তোমাদের পরীক্ষায় আসে, যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছন দিকে ঝুঁকে পড়ে কেন? এটা ছিল একটি স্থিতি জড়তার কারণ। কি জড়তার কারণ? স্থিতি জড়তার কারণ। কারণ দেখো, যে যখন আমরা বা যাত্রীরা বাসে থাকে, তখন শরীরের নিচের অংশ বাসের সঙ্গে লেগে থাকে এবং উপরের অংশ শূন্য মানে উপরের দিকে থাকার কারণে বাসটা যদি হঠাৎ চলতে শুরু করে, তাহলে শরীরের নিচের অংশ বাসের সঙ্গে সঙ্গে, শরীরের নিচের অংশ
বাসের সঙ্গে সঙ্গে চলতে শুরু করে, কিন্তু উপরের অংশ স্থিতিজ জড়তার কারণে তখনও থেমে থাকতে চায়, যার কারণে নিচের অংশ সরে যায়, যাত্রী পিছন দিকে ঝুঁকে পড়ে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছনের দিকে ঝুঁকে পড়ে কেন, তোমরা উত্তরটা এইভাবে দিবে যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে স্থিতিজ জড়তার কারণে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়েন বা হেলে পড়েন। কারণ এখানে যাত্রীর শরীরের নিচের অংশে বাসের সংলগ্ন বাসের সাথে লেগে থাকার কারণে বাস চলার সঙ্গে সঙ্গে শরীরের নিচের অংশ চলতে শুরু করে, কিন্তু উপরের অংশ তখনও স্থিতিজ জড়তার কারণে স্থির থাকতে চায়। আরেকটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে একটি ব্যাখ্যাটা দিই। যদি একটি গ্লাসের উপর প্লে কার্ড দিয়ে বা একটা শক্ত কাগজ দিয়ে তারপর তুমি একটি কয়েন রেখে দিলে, জিনিসটা এইরকম। এই যে একটি গ্লাস নিলাম আমরা, এই গ্লাসের উপর আমরা একটি কাগজ দিলাম, কাগজ দিয়ে এর উপর একটি কয়েন দিলাম। কয়েন রাখার পরে যদি প্লে কার্ডটি বা কাগজটিকে যদি আমরা জোরে টোকা দিই, তাহলে কাগজটি নিচ থেকে কি হবে, চলে যাবে, আর কয়েনটি এই গ্লাসের ভিতর পড়ে যাবে। কেন এমন ঘটলো? নিশ্চয় তোমরা বুঝতে পারতেছো যে এরকম ঘটার পিছনে প্রধান কারণটাই হচ্ছে হলো স্থিতিজ জড়তা। কারণ কার্ডটি টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে সে চলে গেছে, কিন্তু স্থিতিজ জড়তার কারণে কয়েনটি নিচে পড়েছে। আশা করি তোমরা সুন্দরভাবে স্থিতিজ জড়তাটি বুঝতে পেরেছ। এবার আমি গতি জড়তা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। দেখো, গতি জড়তা। গতি জড়তা আমরা জানি বস্তু গতিশীল থাকার কারণে যে জড়তা হয়, অর্থাৎ গতিশীল বস্তু যে গতিশীল থাকার প্রবণতা সেটা হলো তার জড়তা। তাহলে তোমরা জড়তার সংজ্ঞাটি দেখো। গতি জড়তা গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা একই গতি অক্ষুণ্ণ রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে গতি জড়তা বলে। উদাহরণ, চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন। তাহলে তোমরা বুঝতে পারলে যে গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ওই গতি অক্ষুণ্ণ রাখার যে প্রবণতা, সেটাই হলো গতি জড়তা। উদাহরণ হিসেবে কি দেখলে, যে চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? এটা পরীক্ষায় এই প্রশ্নটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমার্সের প্রশ্ন থাকে যে চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন কেন, ব্যাখ্যা করো। তখন এই উত্তরটা এইভাবে তোমরা দিবে যে চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ার কারণ গতি জড়তা। কারণ গাড়ি যখন চলন্ত অবস্থায় থাকে বা গতিশীল থাকে, তখন যাত্রীর শরীরও গতিশীল অবস্থায় থাকে, কিন্তু হঠাৎ গাড়ি যদি ব্রেক করা হয়, তাহলে শরীরের নিচের অংশ গাড়ির সঙ্গে সংযুক্ত থাকার কারণে গাড়ি থেমে যাওয়ার সাথে সাথে শরীরের নিচের অংশ থেমে যায়, কিন্তু উপরের অংশ গতি জড়তার কারণে তখন যাতেই চায়, এই জন্য যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। তাহলে বুঝতেই পারলে যে এটা একটি গতি জড়তার কারণ। তাহলে তোমরা স্থিতি জড়তা কি, স্থিতি জড়তা এবং গতি জড়তার সম্পর্কে জানলে। এইবার আমরা আলোচনা করব বল নিয়ে। বল বা ফোর্স কি? তোমরা জানো যে যা স্থির বস্তুর উপর প্রয়োগ করলে তাকে গতিশীল করে বা করতে চায়, যা গতিশীলের উপর প্রয়োগ করলে তাকে স্থিতিশীল করে বা করতে চায় বা গতির দিক পরিবর্তন করে, এটাই হলো বল। তাহলে বলের সংজ্ঞাটা তোমরা দেখে নাও। বল যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তা গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। বলের একক নিউটন, এন দ্বারা প্রকাশ করা হয় বলকে। বল একটি ভেক্টর রাশি। এখানে নিউটনটা কি? যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার বা সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, তাকে 1 নিউটন বল বলে। তাহলে তোমরা বলের সংজ্ঞাটি দেখলে, আমি আবার ব্যাখ্যা করতেছি। বল কি? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীলের উপর ক্রিয়া করলে তাকে স্থিতিশীল করে বা গতি
পরিবর্তন ঘটায় বা গতির দিকেরও পরিবর্তন ঘটাতে পারে, তাই বল। খুব সুন্দর না সঙ্গেটা? তাহলে বলের একক নিউটন। বল কি রাশি? বল একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে এটা দিক রাশি। দিকের পরিবর্তনে কি হয়? বলের পরিবর্তন হয়। বল একটি দিক রাশি বা বল একটি লব্ধ রাশি, এইগুলি নিয়ে আমি তোমাদের প্রথম অধ্যায়ের ক্লাসে অনেক ব্যাখ্যা দিয়েছি, ওখান থেকে দেখে নিও। তাহলে বলের একক, বলের একক কি? নিউটন। নিউটন কাকে বলে? বলের একক নিউটন। একক নিউটন। বলকে প্রকাশ করা হয় কি দ্বারা? বলকে প্রকাশ করা হলো এফ দ্বারা, ফোর্স। এই যে ফোর্স আছে, ফোর্সের প্রত্যেকটাই হলো এফ। এই এফ দ্বারা বলকে প্রকাশ করা হয়, একক নিউটন। এখন বলের মাত্রা, বলের মাত্রা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। নিউটনটা তো তোমরা বুঝতেই পারলে কি, যে নিউটন কাকে বলে? যে পরিমাণ বল, যে পরিমাণ বল 1 কেজি ভরের কোন বস্তুর উপর ক্রিয়া করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে 1 নিউটন বল বলে। বুঝতে পারলে? এখন যদি প্রশ্ন করা হয় 20 নিউটন বল বলতে কি বোঝো? তোমরা নিশ্চয়ই উত্তরটা করতে পারবে। তাহলে এখানে দেখো, তোমরা বলতে পারো যে পরিমাণ বল, এই যে 20, তো প্রথমে 20টা ভেঙে নিবে ভাবে 1 গুণন 20 বা 20 গুণন 1 বা 4 ইন্টু 5। তাহলে তোমরা এইভাবে সংখ্যাটা দিতে পারবে, যে পরিমাণ বল 1 কেজি ভরের কোন বস্তুর উপর ক্রিয়া করে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। তাহলে ভরটা হলো আমাদের কয় কেজি? 1 কেজি। আর ত্বরণ সৃষ্টি করলো কত? 20 মিটার পার সেকেন্ড স্কয়ার বা এস ইনভার্স 2। আবার এটার ক্ষেত্রে যদি এটা উল্টে যদি দাও, যে পরিমাণ বল 20 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, সেই পরিমাণ বলকে 20 নিউটন বল বলে। বা কেউ যদি বলে, অন্যভাবে বলতে পারে যে পরিমাণ বল 4 কেজি ভরের উপর ক্রিয়া করে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, সে পরিমাণ বলকে 20 নিউটন বলে। অর্থাৎ তাহলে তোমরা এখান থেকে বুঝতেই পারতেছ যে বল সমান ভর গুণন ত্বরণ, ভর গুণন ত্বরণ, এই দুটির সংখ্যা বসিয়ে দিলেই কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি এই বল সমান ভর গুণন ত্বরণ, এইটা থেকে আমরা মাত্রা নির্ণয় করব। অর্থাৎ ভরের একককে ত্বরণের একক দ্বারা গুণ করলেই আমরা বলের একক পাই। অনেক সময় প্রশ্ন জাগে যে নিউটনের ভিতর কি কি থাকে। নিউটন আসলে 1 নিউটনের ভিতর আমাদের কি কি থাকে? দেখো এখানে ভরটা ছিল আমাদের কি? কেজি। আর ত্বরণটা ছিল আমাদের কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তার নিউটন সমান কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আসে। এখন আমি মাত্রা ব্যাখ্যা করলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। দেখো মাত্রাটা আমি ব্যাখ্যা করতেছি। এখন আমি তোমাদেরকে দেখাবো বলে মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। তোমরা দেখো বলের মাত্রা নির্ণয়। আমরা জানি বল সমান ভর গুণন ত্বরণ। বল সমান ভর গুণন ত্বরণ। ভরটা আমাদের মৌলিক রাশি। ভর থেকে ত্বরণ সমান কি পাই আমরা? বেগ ডিভাইডেড সময়। আবার দেখো ভর গুণন বেগটা আবার হচ্ছে দূরত্ব বা সরণ। সরণ ডিভাইডেড সময়। এই যে সময় আর একটা আছে, সময়ের উপর কি হয়? স্কয়ার হয়।
এখান থেকে এখন আমরা একক বল সব বা মাত্রা বল সবকিছুই নির্ণয় করতে পারবো। ভরের মাত্রা তোমরা কি জানো? ম্যাসের কি এম, গুণন সরণের মাত্রা এল, লেন্থ মানে দৈর্ঘ্য আর সরণের মাত্রাটা একই। সময়ের মাত্রাটা ছিল টাইম টি স্কোয়ার, আর বলটা ছিল আমাদের এফ। তাহলে এখানে এম এল টি উপরে উঠায় দাও, কি হয়? টি ইনভার্স 2। আর এখানে আসলো আমাদের এফ। এই যে বলকে আমরা তৃতীয় বন্ধনীর সাহায্যে প্রকাশ করি। এই যে এখানে তোমাদের অনেক ক্ষেত্রে দেখে গেছে তৃতীয় বন্ধনী ব্যবহার নেই, কিন্তু আসলে এটা তৃতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করতে হয় মাত্রা। তোমরা প্রথম অধ্যায় থেকে মাত্রাটার সম্পর্কে আর একটু ভালো করে জেনে নিও আমার ক্লাস থেকে। তাহলে আমরা বলের মাত্রা সমীকরণটা কিন্তু পেয়ে গেলাম। আর বল সমান তাহলে আমাদের কি? ভর গুণন ত্বরণ। আর যদি এটা আমরা সংক্ষিপ্ত ভাবে যদি প্রকাশ করি, যে সমীকরণ আকারে যদি আমরা প্রকাশ করি, এফ ইকুয়াল টু এম, ভর, ত্বরণটা হলো আমাদের এম এ। এইটা নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে এই ভর এফ ইকুয়াল টু এম এ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বলের একক, বলের মাত্রা সম্পর্কে জানলাম। এখন বলের মাত্রাটা তোমরা একটু এক নজর বোর্ডে দেখে নাও। দেখো, বলের মাত্রা হলো ভর গুণন ত্বরণ এর মাত্রা। অর্থাৎ বল সমান ভর গুণন ত্বরণ সমান ভর গুণন বেগ ডিভাইডেড সময় সমান ভর গুণন সরণ ডিভাইডেড সময়ের উপর স্কোয়ার, বা এফ সমান এম এল ডিভাইডেড টি স্কোয়ার সমান এম এল টি ইনভার্স 2। অর্থাৎ আমি যেটি রেখে দিয়েছি এটাই কিন্তু এখানে ব্যাখ্যাটা আমি করে আবার তোমাদেরকে দেখাই দিয়েছি। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কাইন্ডস অফ ফোর্স, অর্থাৎ বলের প্রকারভেদ। এখানে আমি এখন তোমাদের সাথে বিভিন্ন ধরনের বল নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব স্পর্শ বল ও অস্পর্শ বল। স্পর্শ বল ও অস্পর্শ বল। অনেক বল আছে যেগুলি স্পর্শ ঘটলে বলের সৃষ্টি হয়। মানে যে বল সৃষ্টির জন্য দুটি বস্তু স্পর্শ মানে ঘটতে প্রত্যক্ষ সংস্পর্শ বা সংস্পর্শ কি দরকার, সেগুলিকে বলা হয় স্পর্শ বল। আর যে বলগুলি ঘটার জন্য কোনো স্পর্শের প্রয়োজন হয় না, দূর থেকে কি করে কাজ করে, সেগুলিকে বলা হয় অস্পর্শ বল। যেমন তুমি যদি দুটি চুম্বক যদি দুই জায়গাতে ধরো, একটা লোহা যদি দূরে রাখো বা একটা চুম্বকের আশেপাশে যদি লোহা লে যাও, এখান থেকে স্পর্শ না করে কি করে লোহাটা চুম্বকের সাথে চুম্বক পদার্থ লোহাটা কি করে আটকে যায়। এই যে বলটা কাজ করতেছে অস্পর্শ বল। অনেক আছে, এগুলি নিয়ে এখন তোমাদের সাথে আমি আলোচনা করতেছি। তোমার দেখো, স্পর্শ বল, যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। স্পর্শ বলের উদাহরণ হলো ঘর্ষণ বল, টান বল এবং সংঘর্ষের সময় সৃষ্ট বল। যেমন মেঝের উপর দিয়ে একটি বাক্স টেনে নেওয়ার সময় আমরা টান বল প্রয়োগ করি। বাক্সের গতির বিপরীত দিকে তখন ঘর্ষণ বলের সৃষ্টি হয়। আর অস্পর্শ বল, দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। যেমন দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণমূলক মহাকর্ষ বল, দুটি আণবিক বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণকারী তড়িৎ বল, দুটি চুম্বকের মেরুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণমূলক বল, অথবা চুম্বক ও একটি অচুম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলগুলো স্পর্শ বল তথা দূরবর্তী বলের উদাহরণ। তাহলে তোমরা স্পর্শ বল এবং অস্পর্শ বলের সংজ্ঞা সহ উদাহরণগুলি তোমরা দেখলে। দেখো, স্পর্শ বল, ঘর্ষণ বল যখন আমরা যেমন মেঝের মধ্যে কোনো কিছু যখন আমরা টেনে নিয়ে যাই, তখন কি করে বস্তু দুটি মেঝে এবং বস্তুর মধ্যে যে স্পর্শ তলে কি একটা বিপরীত মুখে একটা বাধার সৃষ্টি হয়, সেখান থেকে আমরা টানতে কি লাগে, আমাদের শক্তি লাগে বা বল লাগে। এই যে বলটা, এটাই হচ্ছে ঘর্ষণ বলটা হচ্ছে স্পর্শ বল। অস্পর্শ বল,
তোমরা মহাকর্ষ সূত্র অনুযায়ী তোমরা জানো যে কি এই মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। এখানে তো কোনো সংস্পর্শ নাই। আমাদের সাথে যে আর একটা বস্তুর যে আকর্ষণ বা শক্তি কাজ করছে, এটা কোনো কি করে নাই, কোনো স্পর্শ নাই। এই পৃথিবীর সাথে আর একটা বস্তুর যে আকর্ষণ বল সেটাকে কি বলা হচ্ছে, এটাও মহাকর্ষ বল, কিন্তু এটা কি অভিকর্ষ, যেটা মাধ্যাকর্ষণ বল নামে পরিচিত। আমরা কোনো বস্তু উপরের দিকে ফেলে দিই, পৃথিবীর আকর্ষণ কি হয়, নিচের দিকে এসে পড়ে। এই যে কোন স্পর্শ ছাড়াই কাজ করতেছে, তাহলে এইগুলি হচ্ছে হলো অস্পর্শ বল। আর একটা বাস্তব একটা উদাহরণ দিই। দেখো, তোমরা নিজেদের পরিবারে যাকে মানুষদের তোমরা যে ভালোবাসো, এখন যদি কোনো কারণে তোমাদেরকে বলা হয় তুমি যাকে বেশি ভালোবাসো তার কথা যদি বলা হয় যে সে ভীষণ অসুস্থ, তুমি কিন্তু এই স্কুলে বসেই বা দূরে থেকেই কিন্তু কি করবে, একটা দুঃখ অনুভূত করবে। এই যে একটা স্পর্শ ছাড়া একটা বল কি করলো, তোমার উপর কাজ করলো, এইগুলি হচ্ছে অস্পর্শ বল। এইগুলি অটোমেটিকলি তোমাকে টেনে বাড়িতে নিয়ে যাবে, তাই না? এই ধরনের আর কি চুম্বক দিয়ে আমি তো তোমাদেরকে বুঝাইছি। আমার মনে হয় তোমরা স্পর্শ বল এবং অস্পর্শ বল সম্পর্কে ধারণা পেয়েছ। এইবার আমি তোমাদের মৌলিক বল নিয়ে আলোচনা করব। এইবার আমি তোমাদের সাথে মৌলিক বলের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, মৌলিক বল, তার প্রথমে আমরা জানবো মৌলিক বল কি। মৌলিক বলের প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমরা একটি সংজ্ঞাগুলি একটু দেখে নাও। মৌলিক বল যেসব বল মূল বা স্বাধীন, অর্থাৎ যেসব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয়, বরং অন্যান্য বল এসব কোনো না কোনো রূপে পরিপ্রকাশ, তাদেরকে মৌলিক বল বলে। প্রকৃতিতে বিদ্যমান 4টি মৌলিক বল নিম্নরূপ। মহাকর্ষ বল, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। বস্তুর ভরের কারণেই এই আকর্ষণ ঘটে। 4টি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ হচ্ছে তুলনামূলকভাবে দুর্বলতম বল। তড়িৎ চুম্বকীয় বল, দুটি আহিত কণা বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে তাকে তড়িৎচুম্বক বল বলে। এটি মহাকর্ষ বল অপেক্ষা অনেক শক্তিশালী। দুর্বল নিউক্লিয় বল, যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাদেরকে দুর্বল নিউক্লিয় বল বলে। এই বলের কারণেই নিউক্লিয়াসের অস্থিতিশীলতার সৃষ্টি হয় এবং নিউক্লিয়াস হতে বিটা ক্ষয় হয়। এটি তড়িৎ চুম্বকীয় বল অপেক্ষা দুর্বল, মহাকর্ষ বল হতে শক্তিশালী। এ বলের পাল্লা 10⁻16 মিটার এর কম। সবল নিউক্লিয় বল, পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে দুটি নিউক্লিয়নের প্রোটন ও নিউট্রনের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে তাদেরকে সবল নিউক্লিয় বল বলে। এ বল নিউক্লিয়নগুলোকে একত্রে আবদ্ধ রাখে। এর পাল্লা 10⁻15 মিটার বা নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান। মৌলিক বলগুলোর মধ্যে এই বল সবচেয়ে শক্তিশালী। তাহলে তোমরা মৌলিক বল সম্পর্কে দেখলে, এখন আমরা আরেকটু ব্যাখ্যা করছি। মৌলিক বল কাকে বলে বুঝলাম আমরা, যে বল মূল বা স্বাধীন, অর্থাৎ যে বলটাই মূল বা স্বাধীন, যে বল অন্য বল থেকে পাওয়া যায় না, বরঞ্চ অন্য বলগুলি এই বল থেকে পাওয়া যায়, সেইগুলিকে বলা হচ্ছে মৌলিক বল। মৌলিক বল প্রধান 4টি, কি কি? মহাকর্ষ বল। দেখো, মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল আমি একটু আগে তোমাদের সাথে স্পর্শ বলের ভেতর আলোচনা করেছি, আবার একটু বলছি। মহাকর্ষ বলটা কি? এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে যে বলে আকর্ষণ করে ওই বলটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। যদিও মহাকর্ষ নিয়ে পরবর্তীতে আরো আমরা বিস্তারিত আলোচনা করব। মহাকর্ষ বল, আর এর ভিতর যদি সেটা পৃথিবী হয়, পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে কি বলা হচ্ছে? অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল। আর যত রকম যে বল আছে তার ভিতর সবচেয়ে দুর্বলতম বল হলো তোমার মহাকর্ষ বল।
চুম্বকীয় বল। এই যে তড়িৎ চুম্বকীয় বলটা কি, আসলে তোমরা জানো আয়নিত পদার্থের যখন আয়ন অর্থাৎ আহিত আধানযুক্ত মানে চার্জযুক্ত বস্তুর মধ্যে সমজাতীয় চার্জ কি করে, পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত জাতীয় চার্জ পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের ভিতর যে আকর্ষণ বল আর বা সমজাতীয় আধানের ভিতর যে বিকর্ষণ বল, এই বলটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বক বল। এটা শক্তিশালী বল। তাহলে তড়িৎ চুম্বক বল সম্পর্কে তোমরা জানলে, এবার আমরা জানবো দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল যে স্বল্প মানে যে পাল্লার বা স্বল্প মানের বল, নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে যেটা কাজ করে, মৌলিক কণাগুলোর মধ্যে কি করে কাজ করে, সেই বলটাকে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর এই বলের মানটা 10⁻16 মিটার এর পাল্লাটা। আর সবল নিউক্লিয় বল, এই সবল নিউক্লিয় বলটা আমরা জানি পদার্থের পরমাণুর কেন্দ্রে কি অবস্থান করে, গুড বলতে পেরেছ, প্রোটন এবং নিউট্রন। এই যে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয় বল বলা হচ্ছে এই কারণে এটাকে। প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বল, যে আকর্ষণ বলে ওরা একত্রিত হয়ে থাকে, পরস্পর যে শক্তি বা বলে একত্রিত, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয় বল। আর এই নিউক্লিয় সবল বল, এটা অনেক কি হয়, শক্তিশালী হয়। পরবর্তীতে যখন তোমার নিউক্লিয়ার বিক্রিয়াগুলো দেখবে, তখন দেখবে যে আসলে নিউক্লিয় বলটা কি জিনিস, যেটা পারমাণবিক বোমা বা বিভিন্ন রকম শক্তির নিউক্লিয় তৈরি করা হচ্ছে, অনেক কিছু তৈরি করা সম্ভব। এটা অনেক শক্তি পাওয়া যায় এখান থেকে, বিপুল পরিমাণ, যেটা আইনস্টাইন যে শক্তি দেয় ব্যাখ্যা করেছে। আইনস্টাইনের কথা মনে পড়েছে তো, তার সেই সূত্র, বিখ্যাত সূত্র E=mc², হ্যাঁ, এই তো মনে পড়েছে। তো এই বল সম্পর্কে মানে জানি সবল নিউক্লিয় বল বলা হচ্ছে। এটার পাল্লা 10⁻15 মিটার। তোমরা হয়তো মনে করো -1 আর মাইনাস এখানে কম বেশি, -16 আর -15, এটা কিন্তু অনেক কম বেশি, কিন্তু 10 গুণ কম বেশি হচ্ছে। তাহলে আমার মনে হয় যে মৌলিক বল সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। তাহলে এখন আমরা সাম্য বল এবং অসাম্য বল নিয়ে আলোচনা করব। সাম্য বল ও অসাম্য বল। সাম্য বল এবং অসাম্য বলকে সাম্যতা ও সাম্যতাবিহীন এই বল বলেও আখ্যায়িত করা হয়। সাম্যকে সাম্যতা এবং অসাম্যকে সাম্যতাবিহীন বল হিসেবেও আখ্যায়িত করা হয়। তোমাদের বই অবশ্য সাম্যতা এবং সাম্যতাবিহীন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যেটাই হোক, সাম্য এবং সাম্যতা একই জিনিস। তোমরা দেখো, যখন দুই বা ততোধিক বল একটি বস্তুর উপর কাজ করে তাদের যখন লব্ধি বলটা কি আসে, শূন্য আসে, তখন তাকে বলা হয় সাম্য বল। আর যখন দুই বা ততোধিক বল একটি বস্তুর উপর যদি ক্রিয়া করে, তার যদি লব্ধি বল যদি শূন্য না হয়, তখন তাকে অসাম্য বল বা সাম্যতাবিহীন বল বলা হচ্ছে। তো দেখো তোমরা এখন সংজ্ঞাটা একটু দেখো। সাম্য ও অসাম্য বল। সাম্য বল, যখন দুই বা ততোধিক বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে এবং তাদের লব্ধি বলের মান শূন্য হয়, তখন সেই বলগুলোকে সাম্য বা সাম্যতা বল বলা হয়। অর্থাৎ একাধিক বল কাজ করলেও কোনো বস্তুর বেগের পরিবর্তন না হলে সেই বলগুলো সাম্য বল। যেমন টেবিলের উপর রাখা বই, এর উপর মহাকর্ষ বল এবং টেবিলের প্রতিক্রিয়া বল, দুটি হলো সাম্যতা বল। অসাম্য বল বা সাম্যতাবিহীন বল কিন্তু দেখো, যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য না হয়, তখন ক্রিয়ারত বলগুলোকে অসাম্য বল বা সাম্যতাবিহীন বল বলে। অর্থাৎ একাধিক বল কাজ করার কারণে
বস্তুর বেগের পরিবর্তন হলে তারা অসাম্য বল। যেমন পানির উপর বই রাখার চেষ্টা করার সময় বইয়ের ওজন ও পানির প্রতিক্রিয়া বল। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম চিত্রে দেখো একটি গ্লোব ঝুলানো আছে। গ্লোবটি নড়াচড়া কিছুই করতেছে না, নির্দিষ্ট দিকে হয়ে আছে। এখানে মহাকর্ষ শক্তির বল প্রবাহ নিজ দিকে হয়ে আছে, এটা হলো সাম্য বল। আর আরেকটি দেখো, দ্বিতীয় চিত্রে দেখো বস্তুটি টেনে একদিকে নেওয়া হয়েছে, ছেড়ে দিলে ওটা কিন্তু ডান দিকে এগিয়ে যাবে, অর্থাৎ এটা অসাম্য বল, মানে একদিকে ধরে রাখা হয়েছে। আর একটা চিত্রে দেখো একটি বইকে দুই পাশে রশি দিয়ে বেঁধে দুই হাত দিয়ে টেনে ধরা হয়েছে, বইটি উপরের দিকে উঠে গেছে। এখানে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল পৃথিবী নিজ দিকে টানছে, কিন্তু দুই হাত দুই দিকে টানছে। এই তিন দিকে বল দেখো ভাগ হয়ে যাতে বইটা স্থির আছে, এটাই হলো সাম্য বল। তাহলে তোমরা সাম্যতা ও সাম্যতাবিহীন বল সম্পর্কে জানলে। আসলে সাম্য বল কি? বস্তুর একটি বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে তার লব্ধি বল শূন্য হয়। অর্থাৎ দেখো যে এখানে একটি পয়েন্ট করে দেওয়া হলো, এখানে একটি বস্তু দেওয়া হলো, দিয়ে দুই দিকে রশ্মি দেওয়া হলো। তোমরা এইদিকে থেকে কয়েকজন টানছে, এদিক থেকে কয়েকজন টানছে। যদি এই ক্রস চিহ্ন বরাবর যদি বস্তুটা থাকে তাহলে কোনো দিকেই গেল না, সেটাকে বলা হচ্ছে সাম্য বল বা সাম্যতা বল। আর যদি টানে, যদি কোনো দল দুর্বল থাকে, যে একটি দল দুর্বল আর একটি দল সবল, তাহলে কি হবে? এই বস্তুটা তখন এখান থেকে সরা যে কোনো একদিকে আগায় যাবে, তখন যে কোনো একদিকে আগায় যাবে, এখান থেকে যে কোনো একদিকে আগায় যাবে, তখন সেটা হলো অসাম্য বল বা সাম্যতাবিহীন বল। আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পেরেছ, সাম্যতা বল ও অসাম্যতা বল। এখন এই সাম্য বল এবং অসাম্য বলের ভিতর পার্থক্যটা তোমরা একটু দেখো। পার্থক্য: সাম্য ও অসাম্য বলের মধ্যে তিনটি পার্থক্য নিম্নে দেওয়া হলো। সাম্য বল: এক, যে বলগুলো কোন বস্তুর উপর ক্রিয়া করে সাম্য অবস্থার সৃষ্টি করে তাকে সাম্য বল বলে। যে বলগুলো কোন বস্তুর উপর ক্রিয়া করে সাম্য অবস্থার সৃষ্টি করে না তাকে অসাম্য বল বলে। দুই, এক ক্ষেত্রে অর্থাৎ সাম্য বলের ক্ষেত্রে ক্রিয়াশীল বলগুলোর লব্ধি শূন্য। অসাম্য বলের ক্ষেত্রে দুই, এক্ষেত্রে ক্রিয়াশীল বলগুলোর লব্ধি শূন্য হয় না। সাম্য বলের ক্ষেত্রে 3 নম্বর দেখো, সাম্য বলের জন্য বস্তুর কোনো ত্বরণ হয় না। অসাম্য বলের ক্ষেত্রে বলের জন্য বস্তুর ত্বরণ সৃষ্টি হয়। তাহলে তোমরা সাম্য বল এবং অসাম্য বলের মধ্যে পার্থক্যটা দেখলে। আমি পার্থক্যটা দেখাইছি, তোমাদের অনেক সময় পরীক্ষাতে পার্থক্যটা আসে, একটু গুরুত্ব সহকারে দেখো। তাহলে তোমরা সাম্য বল বা সাম্যতা বল এবং সাম্যতাবিহীন বল বা অসাম্য বল সম্পর্কে তোমরা জানলে। এখানে তোমরা সংজ্ঞা শিখলে, উদাহরণ শিখলে এবং পার্থক্য শিখলে মনে বুঝতে পেরেছ। আরো আমি তোমাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি আজকের ক্লাসটি আমি এখানেই রাখছি। যদি ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা ভিডিওটি দেখতে পারে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবারও বলছি, যদি এই অধ্যায় সম্পর্কে আরো তোমাদের তথ্য দরকার হয় তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে তোমরা তথ্য সংগ্রহ করতে পারো। এখানে পিডিএফ আকারে সৃজনশীল প্রশ্নোত্তর, বহু নির্বাচনী প্রশ্নোত্তর, বোর্ড প্রশ্নোত্তর, সুপার টিপস, সুপার সাজেশন সহ বোর্ড প্রশ্নোত্তর দেওয়া আছে, তোমরা ওখান থেকে সংগ্রহ করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।